গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস, আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 2.1 কন্টিনিউ রাখবো। তোমরা জানো এই অধ্যায়ের আমরা 9 পর্যন্ত অঙ্ক করে অলরেডি আপলোড করেছি। তো আজকে আমাদের শুরু হবে ক্লাস 10-এর দাগ থেকে। আমরা 10, 11, 12 এই তিনটে অঙ্ক কিন্তু আজকের ক্লাসে সমাধান করব। তো দেখো, 10-এর অঙ্কে বলা হয়েছে কি, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত সেটা আমাকে হিসেব করতে হবে। তো আমরা করব কিভাবে? তো চলো দেখা যাক। তাহলে দেখো, আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। তো এখানে আমাদের বৃত্তের পরিধি মানে কি, একটা বৃত্ত যে বক্ররেখা দিয়ে ঘেরা থাকে, সেই বক্ররেখাটাকে বলে পরিধি। পরিধির দৈর্ঘ্য মানে এই রেখাটার দৈর্ঘ্য। আর বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এই কেন্দ্রগামী যে দু প্রান্তকে জুড়ে দেয় যে রেখা, সেটা হলো ব্যাস। এটা হলো তোমার পরিধি। এই যে এই বক্ররেখাটা হলো পরিধি, আর এটা হলো বৃত্তটার ব্যাস। তো এই পরিধি এবং ব্যাসের অনুপাত বলা হয়েছে কত? 22:7। আরও কি বলা হয়েছে? আরও বলা হয়েছে, আরও তোমাকে কি বলে দেওয়া হয়েছে দেখো, আরও তোমাকে বলে দেওয়া হয়েছে বৃত্তের তোমার ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া হয়েছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলা হয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া হয়েছে। বৃত্তটির ব্যাস, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা হয়েছে, বৃত্তের ব্যাস তার দৈর্ঘ্য কত বলে দেওয়া হয়েছে তোমাকে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া হয়েছে 2 মিটার আর কত না 1 ডেসিমিটার। এটা কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। এটা কিন্তু তাহলে এই যে 2 মিটার 1 ডেসিমিটার দেয়া আছে, এটা দেখো মিটার এবং ডেসিমিটার মিশিয়ে দেয়া আছে। এটা কিন্তু আমরা 9 মিটার 9 ডেসিমিটারে পরিণত করতে হবে। তোমরা তো জানোই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকা, মিটার, তারপর ডেসি, এইভাবে চলেছে। মিটার থেকে ডেসিতে যেতে গেলে তার জন্য তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে আমরা ডেসিমিটারে করে নেব। 2কে যদি 2 মিটারকে ডেসিমিটার করে নিই, 10 দিয়ে গুণ করব। আর এখানে একটা তো আছেই ডেসিমিটারে, তাই এটা হয়ে যাবে কিন্তু ঠিক এইভাবে ডেসিমিটারে পরিণত করে নেব। 2 × 10 প্লাস হচ্ছে 1, তার মানে কত হবে বলো? 2 × 10 = 20, 20 × 10 20 আর 1 21। এটা হলো 21 ডেসিমিটার। প্রথমে মনে রাখবে, বৃত্তের ব্যাসকে আমরা এইভাবে কিসে পরিণত করে নেব? এইভাবে আমরা প্রথমে ডেসিমিটারে পরিণত করে নেব। তো কিভাবে ডেসিমিটারে পরিণত করে নিয়েছি নিশ্চয়ই সহজে বুঝতে পেরেছো। তো এরপর আমরা যেটা করব, আমাদের বৃত্তের পরিধির মাপ বার করতে হবে যখন ব্যাস দেয়া আছে। তো আমরা এখানে লিখব, তার মানে পরিধি ইস্টু ব্যাস। ব্যাসের বদলে এখন কিন্তু আমি বসাবো 21 ডেসিমিটার। কি বসাবো? 21 ডেসিমিটার ইকুয়াল টু কত দেয়া আছে তোমার? 22:7। তো এখানে যে অনুপাতটা আছে, অনুপাতটাকে খেয়াল করো। পরিধি ইস্টু 21 ডেসিমিটার, ব্যাসের পরিবর্তে আমরা কিন্তু 21 ডেসিমিটার বসিয়ে নিয়েছি। আমরা কিভাবে ব্যাসের পরিমাপ 21 ডেসিমিটার পেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমাকে পরিধি নির্ণয় করতে হবে। তো পরিধি নির্ণয় করার সময় তোমাদের যে কথা বলবো, চারটে সংখ্যা মিলিয়ে একটা সমানুপাত যদি গঠন করে, প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ ইকুয়াল টু তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ, এইরকম চারটে সংখ্যা মিলে আমাদের একটা সমানুপাত গঠিত হলো। তো এখানে মনে রাখতে হবে প্রথমের সাথে কার সম্পর্ক? প্রথমের সাথে চতুর্থ সম্পর্ক। এই সমানুপাতের যদি প্রথমটা আমি নির্ণয় করতে চাই, তাহলে তোমাকে মনে রাখতে হবে চতুর্থ নিচে আসবে, আর দ্বিতীয় ইন্টু তৃতীয় এখানে চলে যাবে। ঠিক একইভাবে কেউ যদি চতুর্থ নির্ণয় করতে যায়, যেহেতু প্রথম এবং চতুর্থ রিলেটেড, তোমাদের এটাও মনে রাখতে হবে চতুর্থ সমান হবে দ্বিতীয় ইন্টু তৃতীয়। আগের ক্লাসে কিন্তু তোমাদের বলেছি। আর এখানে প্রথম চলে আসবে। আর কেউ যদি এই অনুপাত থেকে দ্বিতীয়র মান বার করতে চায়, দ্বিতীয় এবং তৃতীয় রিলেটেড, তার জন্য দ্বিতীয়র মান বার করতে গেলে কি হবে? তৃতীয় নিচে আসবে, আর এখানে বসবে প্রথম আর চতুর্থ। ঠিক একইভাবে কেউ যদি তৃতীয় নির্ণয় করতে চায়, কি করবে তোমরা ভেবে বলো। যদি না বুঝতে পারো আমাকে সেটাও জানিও। তবে আমরা এখানে নির্ণয় করব, দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ। আমরা নির্ণয় করব পরিধি। আর পরিধি নির্ণয় করতে গেলে পরিধি হচ্ছে এখানকার প্রথম পদ। পরিধি কি? পরিধি হচ্ছে প্রথমেই রয়েছে বলে প্রথম পদ। তাই প্রথম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদের ঠিক এই ফর্মুলাটার প্রয়োজন পড়বে। আমরা এখানে বসিয়ে নেব দ্বিতীয়, এখানে বসিয়ে নেব তৃতীয়, আর এখানে চতুর্থ। তো দ্বিতীয় বলতে কি? দ্বিতীয় বলতে কিন্তু এখানে কি আছে বলো? দ্বিতীয় বলতে কিন্তু 21 ডেসিমিটার। দ্বিতীয় হচ্ছে 21 ডেসিমিটার। আর তৃতীয় কি? তৃতীয় কিন্তু এখানে 2, আর চতুর্থ হচ্ছে 7। তো আমরা বসিয়ে নেব, আর বসিয়ে নিয়ে আমরা কাটাকুটি করে নেব। তাহলে 3 × 7 কত হবে? 3 × 7 21।
তার মানে 3 আর 2 যদি আমরা গুণ করি, 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6 ডেসিমিটার। অতএব আমাদের যেটা নির্ণয় করতে হবে, গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাস নিয়ে চলে এলাম। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 2.1 কন্টিনিউ রাখবো। তোমরা জানো আমরা 9 দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আমরা কি অঙ্ক করেছি? আমরা দুটি বইয়ের দামের অনুপাত এই অঙ্কটা করে ফেলেছি। তাই আজকে আমাদের 10 দাগ থেকে অঙ্ক হবে। 10 দাগের অঙ্কে কি বলা হয়েছে? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যদি 2 মিটার 1 ডেসিমিটার হয়, তাহলে সেই বৃত্তের পরিধি কত সেটা আমাকে হিসেব করতে হবে। তো করবো কিভাবে? দেখো আমাদের কি দেয়া আছে? আমাদের দেয়া আছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত 22:7। যদি একটা বৃত্তের কথা বলি, বৃত্তের পরিধি মানে বৃত্ত যে বক্ররেখাটা দিয়ে তৈরি সেটা হলো বৃত্তের পরিধি। আর বৃত্তের ব্যাসের কথা যদি বলি, বৃত্তের কেন্দ্র যদি এইটা হয়, কেন্দ্রগামী একটা যদি রেখা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টানি, সেটা হচ্ছে ব্যাস। এই পরিধি এবং এই ব্যাসের অনুপাত 22:7 এটা বলে দেয়া হয়েছে। এবার তোমাকে একটা বৃত্তের কিসের মান দিয়ে দিয়েছে? বৃত্তের একটা ব্যাসের মান দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? বৃত্তের ব্যাস কত দিয়ে দিয়েছে? বৃত্তের ব্যাস তোমাকে বলা হয়েছে কত? বৃত্তের ব্যাস তোমাকে বলে দেওয়া হয়েছে না 2 মিটার 1 ডেসিমিটার। এটা তোমাকে বলে দেওয়া হয়েছে বৃত্তের ব্যাস। এটা বলে দেওয়া হয়েছে 2 মিটার 1 ডেসিমিটার। এবার দেখো এখানে মিটার এবং ডেসিমিটার মিশিয়ে আছে, তার জন্য এটাকে আমরা পুরোটাকে ডেসিমিটারে আগে করে নেব, তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। দেখো যদি আমরা কিলোমিটার হেক্টোমিটার এরকম পরপর করে দেখি, তোমরা তো জানোই যে কিলোমিটার, হেক্টোমিটার, তারপর আছে তোমার ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসি, এইভাবে আসে পরপর করে। তাই মিটার থেকে তুমি যদি ডেসিতে পরিণত করতে চাও, তোমাকে কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে আমরা যদি এই মিটারটাকে ডেসিমিটার করতে চাই, 2 মিটারকে 2কে আমি 10 দিয়ে গুণ করে নেব, তাহলে এটা ডেসিমিটার হয়ে যাবে। আর একটা তো আছেই, তার মানে আমরা এটাকে এইভাবে লিখে নেব ডেসিমিটার। অর্থাৎ এটা হবে 2 × 10 + 1 মানে হচ্ছে 21 ডেসিমিটার। আমরা আগে বৃত্তের ব্যাসকে আমরা কিসে করব? আমরা ডেসিমিটারে পরিণত করে নিলাম। তার মানে এখানে আমরা লিখব, অতএব আমরা কি লিখব? এখানে তো পরিধি প্রথমে আছে, তারপর পরিধি ইস্টু ব্যাস, ব্যাসের পরিবর্তে কিন্তু আমরা লিখব 21 ডেসিমিটার। এটা লিখে নেব 21 ডেসিমিটার, এটা লিখে নেব। আর এই অনুপাতটা কত? 22:7। ঠিক এইভাবে রয়েছে। এরপর তোমাদের যে একটা কথা আমি বলবো, দেখো চারটে নাম্বার মিলিয়ে কি হয়? একটা অনুপাত তৈরি হয়। তো এখানে থাকে তোমার প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ, প্রথমটাকে আমরা প্রথম পদ বলবো অনুপাতের, দ্বিতীয়টাকে দ্বিতীয় পদ বলবো, ইকুয়াল টু তোমার তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ। এই যে আমার অনুপাত সমানুপাত একটা গঠিত হয়েছে, এর যে এই প্রথম পদ যদি কেউ নির্ণয় করতে চায়, কিভাবে করবে? তোমাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমের সাথে চতুর্থ হচ্ছে রিলেটেড। তার জন্য প্রথম কেউ যদি নির্ণয় করতে চায়, তাহলে অনুপাতের নিয়ম অনুসারে চতুর্থকে নিচে আনতে হবে, আর এখানে আসবে দ্বিতীয় ইন্টু তৃতীয়। ঠিক একইভাবে কেউ যদি চতুর্থটাকে নির্ণয় করতে চায়, যেহেতু প্রথম আর চতুর্থ রিলেটেড, তাহলে সে কি করবে? সে প্রথমকে নিচে আনবে, আর ওপরে কি লিখবে? ওপরে লিখবে এখানে লিখবে দ্বিতীয় ইন্টু তৃতীয়। আবার কেউ যদি এরকম চায়, এই অনুপাত থেকে এই অনুপাত যে আমরা বলেছি, এখান থেকে কেউ যদি দ্বিতীয় নির্ণয় করতে চায়, তোমাকে মনে রাখতে হবে দ্বিতীয় আর তৃতীয় রিলেটেড। তার জন্য কেউ যদি দ্বিতীয় নির্ণয় করতে চায়, সে তৃতীয়কে নিচে নিয়ে চলে আসবে, আর এখানে রাখবে প্রথম আর চতুর্থ। এইভাবে। আর কেউ যদি তৃতীয় নির্ণয় করতে চায়, তাহলে এখানে কে লিখে দেবে? কেউ যদি তৃতীয়টা নির্ণয় করতে চায় এখান থেকে, সে এখানে লিখবে তো তৃতীয় নির্ণয় করতে চাইছে, সে এখানে লিখে দেবে কিন্তু দ্বিতীয়টাকে লিখে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে এই মুহূর্তে আমরা পরিধির মান জানতে চাই, অতএব পরিধির মান আমরা জানতে চাই এই পরিস্থিতিতে। দেখো এই যে অনুপাত আছে, পরিধি হলো তার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। পরিধি হলো প্রথম পদ। তাই প্রথম পদ নির্ণয় করতে গেলে আমরা তো শিখিয়েছি যে চতুর্থ নিচে আসবে, আর এখানে হবে তোমার দ্বিতীয়, এখানে হবে তৃতীয়। তো দ্বিতীয় পদ বলতে কি? এখানে 21 ডেসিমিটার, আমি লিখে নেব 21 ডেসিমিটার ইন্টু তৃতীয় বলতে কি? এখানে হচ্ছে 22, আর ডিভাইডেড বাই চতুর্থ বলতে কিন্তু 7। এরপর আমরা এখানে কাটাকুটি করে নেব। আমরা কি কাটবো? আমরা 7 দিয়ে কাটবো 21কে 3। তার মানে এটাকে গুণ করলে তোমার কত হচ্ছে? 3 আর 22 গুণ করলে 66, আর একক তো ডেসিমিটার রয়েছে, অর্থাৎ
বৃত্তটার পরিধি কত? বৃত্তটির পরিধি কিন্তু 66 ডেসিমিটার। অতএব আমরা লিখব, অতএব বৃত্তের পরিধি আমরা কি লিখব? বৃত্তটির পরিধি কত হবে? বৃত্তটির পরিধি আমরা নির্ণয় করতে চাই, আমরা পেয়েছি কত? 66 ডেসিমিটার। এবার দেখো 66 ডেসিমিটার আছে, এটাকে আমি যদি মিটারের সাহায্যে লিখতে চাই তাহলে কি করতে হবে? দেখো যেমন আমরা কি বলেছি, আমরা বলেছি যে মিটার থেকে ডেসিতে যেতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, তেমন ডেসি থেকে মিটারে আসতে গেলে আমরা কিন্তু 10 দিয়ে ভাগ করব। তার মানে 66 ডেসিমিটারকে যদি আমি কি করতে চাই, আমি যদি মিটারে পরিণত করতে চাই, এটা ডেসিমিটার, এটাকে যদি আমি মিটারে পরিণত করতে চাই 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে 6 10 60, 6 10 60, আর এখানে তোমার 6 অবশিষ্ট থাকবে, এই 6টা হয়ে যাবে মিটার, আর এই 6টা হবে ডেসিমিটার। অতএব কেউ এটাকে এইভাবেও লিখতে পারে, বৃত্তটির পরিধি সমান কি লিখতে পারে? বৃত্তটির পরিধি সমান 6 মিটার আর 6 ডেসিমিটার। 66 ডেসিমিটার মানে হলো 6 মিটার 6 ডেসিমিটার। তো আশা করব তোমরা এই 10-এর দাগের অঙ্কটা স্পষ্ট করে বুঝতে পেরেছো। তো স্পষ্ট করে যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি একটা কথা তোমাদের বলবো, তোমরা কিন্তু মন দিয়ে অঙ্কটা শিখে ফেলো। আর যদি কোথাও প্রবলেম হয় তোমাদের, আমি আবার বলছি, যদি কোথাও তোমাদের প্রবলেম বলে মনে হয় যে তোমরা শিখতে পারলে না, আমি এত কিছু বললাম অথচ তোমরা শিখতে পারলে না, তোমরা কিন্তু কমেন্টে জানাও। আমি চেষ্টা করব পরবর্তীতে আমার ভিডিওগুলো ঠিক সেইভাবে বানাতে, যাতে তোমরা শিখতে পারো। কারণ দেখো, আমি এই যে ক্লাস করাচ্ছি, এই ক্লাসের মুখ্য উদ্দেশ্য তোমরা যাতে এই ক্লাস থেকে লাভবান হও, অর্থাৎ তোমরা যদি যেন শিখতে পারো, স্পষ্ট করে শিখতে পারো, যেন নিজে থেকে অঙ্ক করতে পারো, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। এবার আমার বলার কারণে তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে যায়, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা বলো আমাকে, সেইভাবে পরবর্তীতে কিন্তু ভিডিও বানাতে হবে, যাতে তোমরা আমার ক্লাস থেকে সুন্দর করে শিখে পরীক্ষায় ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারো। তো চলো, এই কথার মাঝেই আমি বলবো আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 11 দাগের অঙ্কতে। তো আমরা দেখে নেব ঠিক এখন 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কে কি বলা হয়েছে? আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তো কিভাবে করব? দেখো, 11 দাগের অঙ্ক করতে গিয়ে আমরা প্রথমেই যে কথা বলবো, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অর্থাৎ 90 জন অংশগ্রহণ করেছে 150 জনের মধ্যে, 150 জনের মধ্যে 90 জন। তার মানে মোট ছাত্রছাত্রীর সাথে যদি আমরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর হিসেব করি, তার মানে 150-র মধ্যে হচ্ছে 90 জন। তার মানে আমরা এটাকে আনুপাতিক ভাগহার, সপ্তম শ্রেণীর ক্ষেত্রে এটা আমরা সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার বলতে পারি। আনুপাতিক ভাগহার, একটা কথা মনে রাখবে, এই আনুপাতিক ভাগহার কথাটা কিন্তু ইউজ করা হয় কিসের জন্য? আনুপাতিক ভাগহার কথাটা আমি একটু স্পষ্ট করে লিখে নেব। দেখো, এই যে আনুপাতিক ভাগহার কথাটা আমরা স্পষ্ট করে এখানে লিখে নিয়েছি। তো 150-র মধ্যে 90 মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি মোট ছাত্রছাত্রীর কত অংশ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। মোট ছাত্রছাত্রী 150 জন, তার মধ্যে 90 জন নিয়েছে। এটা কি আমরা গণিতের ভাষায় বলি কি? আনুপাতিক ভাগহার। তো আনুপাতিক ভাগহার আমরা কোন ক্লাসে নির্ণয় করছি? এটা সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন অংশগ্রহণ করেছে। তো এটাকে আমরা একটু কাটাকুটিও করে নেব। 10 দিয়ে কেটে দিলাম 9 আর তোমার 15, 3 দিয়ে কাটো 5 আর 3, অর্থাৎ আমরা এখানে একটা ভগ্নাংশ পাচ্ছি, একটা অনুপাত পাচ্ছি 5:3। অর্থাৎ তোমার এখানে আমরা যে কথা বলবো যে তোমার হচ্ছে সপ্তম শ্রেণীতে যে মোট ছাত্রছাত্রী, অর্থাৎ আমরা যেটা বলবো সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, সপ্তম শ্রেণীতে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ভাগের মধ্যে 3 ভাগ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। কোথায়? না, অঙ্কন প্রতিযোগিতায়। এবার যদি তুমি অন্য আর একটা শ্রেণীর কথা বলা হয়েছে, যে ষষ্ঠ শ্রেণীর কথা বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীতে কি দেখতে পাচ্ছি? দেখো, ষষ্ঠ শ্রেণীতে দেখতে পাচ্ছি 140 জনের মধ্যে, 140 জনের মধ্যে কতজন? 140 জনের মধ্যে তোমার 80 জন, 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় অংশ নেয়। তাহলে এখানে আমি একটা কথা লিখব, যেহেতু অনুপাতে প্রকাশ করার ব্যাপার আছে, তাহলে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে আমরা বলবো, ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে
ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাত। তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী আর কার অনুপাত? প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ইস্টু মোট ছাত্রছাত্রী তার যদি অনুপাত আমরা করি, মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রছাত্রী সেই অনুপাত যদি করি কত পাবো? তো দেখো, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হচ্ছে 80 জন আর মোট ছাত্রছাত্রী কত? 140 জন। তো এখানে যদি আমি এটাকে 10 দিয়ে কেটে দিই, এটা হচ্ছে 8 আর 14, আমরা হচ্ছে 8 আর 14 বা 14। তো এটাকে যদি আবার 2 দিয়ে কাটি, অর্থাৎ তোমাকে অনুপাত নির্ণয় করার শর্ত হলো অনুপাত কী করে নির্ণয় করতে হয়? এই যে 80 আর 140, এটাকে কাটাকাটি করছি। 10 দিয়ে প্রথমে কাটলে 8 আর 14, তারপর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4:7। 4:7। তার মানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং মোট ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 4:7। তার মানে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে এই যে আনুপাতিক ভাগহার কথাটা এখানে লিখেছি, এখানকার আনুপাতিক ভাগহার কি হবে? এখানকার আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার অর্থাৎ কত ভাগের মধ্যে কত ভাগ ছাত্রছাত্রী তোমার অংশগ্রহণ করেছে। 7 ভাগের মধ্যে মোট ছাত্রছাত্রী যদি 7 জন হয়, তার মধ্যে 4 ভাগ অংশগ্রহণ করেছে অঙ্কন প্রতিযোগিতায়। তুমি সপ্তম শ্রেণীর ক্ষেত্রেও ঠিক একইভাবে করতে পারতে, যেটা আমরা লিখিনি, আমরা এখানে লিখে নিতে পারি। তাহলে যদি সপ্তম শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা হিসেব করি এইভাবে আনুপাতিক ভাগহার, ডাইরেক্ট এইভাবে না এসে, যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে, তার জন্য আমরা লিখে নেব এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী আর মোট ছাত্রছাত্রী। তাহলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, এটা কিন্তু সপ্তম শ্রেণীর ক্ষেত্রে অংশগ্রহণকারী আর মোট ছাত্রছাত্রী, অংশগ্রহণকারী আর মোট ছাত্রছাত্রী। তাহলে দেখো, অংশগ্রহণকারী আর মোট ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখবো অংশগ্রহণ কত? 150 জনের মধ্যে 90 জন, তার জন্য এখানে লিখবো 90 আর এখানে লিখবো 150। আর এই 90 আর 150-এর অনুপাত কত হবে? আমরা তো সহজেই বুঝতে পারবো। 90 আর 150 এর যদি আমি অনুপাত করি কি হবে? 10 দিয়ে কেটে দিলে 9 আর 15, আর যদি তুমি 3 দিয়ে কাটো 3 আর 5, তার মানে এটা হচ্ছে 3:5। তার মানে এদের যে আমি আনুপাতিক ভাগহার সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি আনুপাতিক ভাগহারটা। তো আমি এখানে ডাইরেক্ট কিন্তু সেক্ষেত্রে বলতে পারবো, এটাকে আমরা মুছে দেবো, তখন আমরা বলবো আনুপাতিক ভাগহার কত? সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার, আমরা যেহেতু অনুপাতে প্রকাশ করতে হবে, তাই সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগহার হচ্ছে কত? 3:5। আর অপরদিকে ষষ্ঠ শ্রেণীর আনুপাতিক ভাগহার কত? তোমার হচ্ছে 4:7। তার মানে এখানে দুটো আনুপাতিক ভাগহার মানে 5 জনের মধ্যে 5 ভাগের মধ্যে 3 ভাগ অংশগ্রহণ করেছে, এখানে 7 ভাগের মধ্যে 4 ভাগ অংশগ্রহণ করেছে। তাহলে দেখো, আমি প্রথম থেকে আর একবার বুঝিয়ে দেবো তোমাদের। সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মানে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে অংশগ্রহণকারী এবং মোট ছাত্রছাত্রী তার অনুপাত কত? 90:150। 90:150, এই যে 90:150 এখানে আছে। তাহলে এই অনুপাতটা করলে কি হবে? 90 আর 150-এর মধ্যে আমরা কাটাকাটি করে নেব। তো করলে 10 দিয়ে কেটে নিয়েছি 9 আর 15, তারপর 3 দিয়ে কাটলে 3 3-এ 9, 3 5 15, কত হচ্ছে? 3:5। তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, তাই সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আনুপাতিক ভাগহার কত হচ্ছে? আনুপাতিক ভাগহার হচ্ছে 3/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3 ভাগ। একই কাজ যদি আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য দেখি, ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাই ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী আর মোট ছাত্রছাত্রীর অনুপাত কত? প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে 80 জন, মোট হচ্ছে 140 জন। তাহলে এখানকার আনুপাতিক ভাগহার কত আমরা নির্ণয় করব, তার আগে আমরা এটাকে কাটাকুটি করে নিয়ে আমরা কত পাচ্ছি? 4 আর 7, তাই অনুপাতটা হচ্ছে 4:7। তাই আনুপাতিক ভাগহার এখানকার 4/7, মানে 7 ভাগের মধ্যে 4 ভাগ, অর্থাৎ 7 জনের মধ্যে 4 জন অংশগ্রহণ করেছে। এখন এই দুটো যে অনুপাত, এই দুটো অনুপাতের মধ্যে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট, এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো কি? আমরা বুঝতে পারবো যে
কোথায় তুলনামূলকভাবে বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, তো সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেইটা আমরা নির্ণয় করার জন্য কি করব, আমরা যেটা করব সেটা হলো এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, অর্থাৎ দুটো ভগ্নাংশ আমাদের কাছে, একটা আছে 3/5 আর একটা কি আছে, একটা আছে তোমার 4/7। এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের দেখে নিতে হবে এখন। তো আমরা সেটাই দেখে নেব, আর দেখে নিলেই কিন্তু আমাদের আনসার আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখন দেখে নেব 3/5 আর 4/7, এই যে দুটো আমরা ভগ্নাংশ পেয়েছিলাম, এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট। তো আমরা ভগ্নাংশ দুটো ছোট বড় কে দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই 5 আর 7-এর লসাগু করতে হবে। 5 আর 7-এর যদি আমি লসাগু করি তাহলে কি হবে, তো এখানে তো এটাকে ভাঙা যাবে না, এদের মধ্যে কোনো মৌলিক কমন উৎপাদক নেই, তাই লসাগু সমান কি হবে, লসাগু সমান তোমার 5 আর 7 গুণ হলে 35। তার জন্য আমরা এখানে লিখব 35। এটাকে বলে সাধারণ হর বিশিষ্ট করা। তো আমরা 35 করে নেব। এবার 7-এর সাথে কত গুণ করলে 35 হয়, 7-এর সাথে তো 5 গুণ করলে 35 হয়, তাই 4-এর সাথে আমি 5 গুণ করব, তাহলে 20। এখানে 5-এর সাথে কত গুণ করব, 5-এর সাথে 7 গুণ করব, করলে 35 হয়। তার মানে 3-এর সাথেও কত গুণ করব, 3-এর সাথে 7 গুণ করব, 21। তার মানে এখানে দেখো 21 গ্রেটার দেন 20, তার মানে 21 বড়। তার মানে কোন ভগ্নাংশটা বড়, অবশ্যই 3/5 এই ভগ্নাংশটা বড়, কার তুলনায় 4/7। যখন আমরা সাধারণ হর বিশিষ্ট করলাম তখন আমরা দেখছি যে এটা 35-এর মধ্যে 21, 5 ভাগের মধ্যে 3 ভাগ মানে 35-এর মধ্যে 21, আর 7 ভাগের মধ্যে 4 ভাগ মানে 35-এর মধ্যে 20। তার মানে কোনটা বেশি, এখানে তো 21 বড় 20-র তুলনায়, তার মানে এই ভগ্নাংশটা বড়, 3/5 ভগ্নাংশটা 4/7-এর থেকে বড়। তার মানে এটা কার আনুপাতিক ভাগাড় ছিল, নিশ্চয়ই তোমাদের মনে পড়ে এটা ছিল কার আনুপাতিক ভাগাড়, আমরা দেখে নেব। দেখো এটা তো কার আনুপাতিক ভাগাড় ছিল, সপ্তম শ্রেণীর আনুপাতিক ভাগাড় ছিল, আর এটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণীর আনুপাতিক ভাগাড়। এবং আমরা দেখছি কোন ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা বড়, এই আনুপাতিক ভাগাড়টা বড়। অতএব আমরা কি লিখব, অতএব আমরা লিখব তুলনামূলকভাবে কোন শ্রেণীতে বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, তুলনামূলকভাবে সপ্তম শ্রেণী থেকে বেশি ছাত্রছাত্রী কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে আমরা শেষে লিখে নেব তুলনামূলকভাবে সপ্তম শ্রেণীর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তো তুলনামূলক এই কথাটি কিন্তু তোমাদের আমি লিখতে বলবো, এই তুলনামূলক এই কথাটি কিন্তু লিখবে, তুলনামূলকভাবে সপ্তম শ্রেণীর বেশি ছাত্রছাত্রী কিন্তু অংশগ্রহণ করেছে, এই কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে, তুলনামূলকভাবে এই কথাটা কিন্তু একটু লিখো। তো চলো আমরা এই অধ্যায়ের আমরা শেষ অঙ্কটা দেখে নেব এখন। দেখো আমরা শেষ অঙ্কে পৌঁছে গেছি, 12 দাগের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:7 দিয়ে দিয়েছে, আর সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। এটা কিন্তু খুব সোজা অঙ্ক, আমি তোমাদের ডাইরেক্ট এটা করিয়ে দেবো। দেখো ডাইরেক্ট করিয়ে দেবো বলতে আমি এটা বলতে চাইছি যে দুটি সংখ্যার অনুপাত 5:7 তো দেয়া আছে, আর তাদের গসাগু দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে, তাদের গসাগু কত দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে 13। তাহলে তাহলে অতএব প্রথম সংখ্যা কি হবে, অতএব প্রথম সংখ্যা আমরা কি করে নির্ণয় করব। তো দেখো এই যে অনুপাতে 5 আছে প্রথমে, আর গসাগু 13, 5-এর সাথে তুমি যদি এই 13টাকে গুণ করো পেয়ে যাবে প্রথম সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যার কথা যদি আমরা বলি, দ্বিতীয় সংখ্যাও একইভাবে পাবো, অনুপাতের দ্বিতীয়তে কত আছে 7, এই 7-এর সাথে এই গসাগুটাকে গুণ করে দাও, 7 13 91। এইভাবে কিন্তু তুমি দুটো সংখ্যা সহজেই পেয়ে যেতে পারো। যখন দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং তাদের গসাগু দেওয়া থাকবে, অনুপাতের সাথে যদি তুমি গসাগুটাকে গুণ করে দাও তাহলে কিন্তু তুমি মূল সংখ্যাটা পেয়ে যাবে। তো এইভাবে আমরা অঙ্কটাকে সহজেই করতে পারলাম। তো প্রথম সংখ্যাটা হয়েছে 65 আর পরের সংখ্যাটা হয়েছে 91। তো দেখো কেন গসাগু গুণ করেছি, তুমি যদি এদের কাটাকুটি করো তাহলে তো অনুপাত পাবে। আমরা 65 আর 91-এর অনুপাত করতে চাই তখন কাটাকুটি করতে হবে। তো তুমি ম্যাক্সিমাম কত দিয়ে কাটতে পারবে, 13 দিয়ে কাটতে পারবে, 5 13 65, আর এটাকেও 13 দিয়ে কাটতে পারবে 7, তাহলে 5:7, তখন অনুপাতটা আমরা পাচ্ছি 5:7। তাহলে এই অনুপাত থেকে আমরা যদি মূল সংখ্যায় ফিরতে চাই, তোমাকে মনে রাখতে হবে অনুপাত থেকে যদি মূল সংখ্যায় ফিরতে চাই তাহলে এখানে গসাগুটাকে গুণ করতে হবে, অর্থাৎ ওদের গসাগু যেহেতু 13 13 গুণ করতে হবে। তাই এইভাবে আমরা সহজেই এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তো আশা করব তোমরা আজকের ক্লাসে প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল, যেখান থেকে তোমাদের ক্লাসের প্রতিটা অঙ্ক আমরা তোমাদের শেখাবো, সেখান থেকে শিখে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, অঙ্ক বিষয়টা কি সেটাও ভালো করে শিখতে পারবে, এই আশা রেখে আমরা অঙ্ক করিয়ে যাচ্ছি। তোমরা শিখতে থাকো। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম।